ওকে, এখন এখানে এখানে খেয়াল করো। তাহলে আমরা যেটা বললাম যে যে ধাতু যত বেশি সক্রিয় তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তত বেশি। এইগুলো কিন্তু ভালোভাবে এগুলো বোঝা লাগবে, কারণ এইসব জিনিস না বুঝলে এগুলো মুখস্থ করে হয়তো পারবা না। যে ধাতু যত বেশি সক্রিয় তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তত বেশি। এটা দ্বারা কি বোঝায়? অর্থাৎ বেশি সক্রিয় ধাতু, বেশি সক্রিয় ধাতুর জারণ বিক্রিয়ায় অংশ নেওয়ার প্রবণতা বেশি। এখন যে জারণ বিক্রিয়ায় অংশ নেয় বা যে ত্যাগ করে ইলেকট্রন, তাকে আমরা কি বলি? যে ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বিজারক কিছু বলি না? তাকে তো বিজারক বলে। হুম। তাহলে এখানে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? যে বেশি সক্রিয় ধাতু, বেশি সক্রিয় ধাতু হচ্ছে সবচেয়ে ভালো বিজারক, বা এটাকে আমরা আরেক ভাষায় বলবো সবল বিজারক। এটা বুঝছো? হ্যাঁ। এখন এরা যদি সবল বিজারক হয়, তো এবং তাহলে এরা জারকের ক্ষেত্রে কি হবে? জারকের ক্ষেত্রে হবে দুর্বল। দুর্বল জারক। সো বিজারক যদি সবল হয় তাহলে তো জারক তো দুর্বল হবে, এটা তো বোঝাই যাইতেছে। ওকে, আর এর যেটা উল্টা, তাহলে সক্রিয়তা সিরিজের নিচের দিকের মৌলগুলো হবে দুর্বল বিজারক এবং সবল জারক, মানে ওইটার উল্টা আর কি। কারণ হচ্ছে যে তোমার নিচের দিকের মৌলগুলো হচ্ছে কম সক্রিয়, মানে এদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কম। এখন ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কম, এটা এটা দ্বারা কি বোঝায়? মানে এদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। তো যারা ইলেকট্রন গ্রহণ করে ওদেরকে আমরা কি বলবো? জারক। তো এদের যেহেতু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কম, সেহেতু কি হবে? দুর্বল জারক। আর যেহেতু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, সেহেতু কি হবে? সবল জারক। বুঝছো? হুম। এখন এগুলা যদি মানে তোমার ব্যাখ্যা করতে বলে, এগুলো লিখতে পারবা? মানে এখন তোমাকে জিজ্ঞেস করলো যে সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কে সবল জারক বা কে সবল বিজারক, ব্যাখ্যা করো। পারবো। হ্যাঁ, এখন কিন্তু এগুলা এইভাবে লিখতে হবে, এবং এগুলা নোট খাতায়ও লিখে রাখবা। যে এগুলা তুমি কিভাবে, মানে পরীক্ষার খাতায় তুমি নিজের ভাষায় কিভাবে লিখবা, এগুলো অবশ্যই নোট খাতায় লিখে রাখবে। সো এখানে হচ্ছে দুর্বল বিজারক কারণ ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কম,
আর এখানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। ওকে। তো এখানে আমাদের যে টাইপের প্রশ্ন এখানে আসে, যে ধরো যে লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে কে সবল বিজারক। এখন এই প্রশ্ন কিন্তু চার ভাবে আসতে পারে। এখন তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে কে সবল বিজারক, কে দুর্বল বিজারক, কে সবল জারক, কে দুর্বল জারক। বা আরো আরো এখানে তোমার এই ভাষা চেঞ্জ করে আসতে পারে যে কার কার জারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করার এই প্রবণতা কার বেশি, বা কার জারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করার প্রবণতা কম। এখানে অনেকভাবেই প্রশ্নগুলো আসতে পারে। সো এইগুলো অবশ্যই এখন এই ব্যাখ্যাটা বুঝলে সবগুলো আশা করে লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে। এখন এদের আরো একটা কাজ আছে বক্তৃতা সিরিজের। এটা হচ্ছে ক্যাথোড এবং অ্যানোড শনাক্তকরণ। এখন এগুলো আমাদের একটু এই পরে লাগবে, যে কোনটা এখানে ক্যাথোড হবে কোনটা অ্যানোড হবে। এখন ওই রিয়াকশন গুলো আজকে কি শিখবো? আজকে হয়তো হবে না, নেক্সট দিন। ওকে। বাট তারপরে এটা কিন্তু অবশ্যই এই ভালোভাবে রিভিশন দিয়ে আসবে, এটা কিন্তু আমাদের নেক্সট দিন লাগবে অনেক। এখন অ্যানোডে নর্মালি কি হয়? অ্যানোডে হচ্ছে তোমার এটা তো প্লাস, তো এইখানে কারা আসে? এইখানে আসে আমাদের অ্যানায়ন গুলা। সো অ্যানায়ন এইখানে এসে যে তোমার এখানে ইলেকট্রন ত্যাগ করে, তার মানে অ্যানোডে আমাদের জারণ বিক্রিয়া হয়। তো এই সক্রিয়তা সিরিজের মধ্যে জারণ বিক্রিয়া পার্টিসিপেট করার এই প্রবণতা কার বেশি? এখানে যারা সক্রিয়তা সিরিজের উপরের দিকে আছে তাদের জারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করার প্রবণতা বেশি। তো সেই ক্ষেত্রে এইখানে কাদের অ্যানোড হওয়া উচিত এবং কাদের এইখানে ক্যাথোড হওয়া উচিত? যারা উপরের দিকে আছে তাদের অ্যানোড হওয়া উচিত এবং যারা নিচের দিকে আছে তাদের ক্যাথোড হওয়া উচিত। বুঝছো? হ্যাঁ। ওকে। তাহলে সক্রিয়তা সিরিজের উপরের দিকের ধাতুগুলো হচ্ছে অ্যানোড এবং নিচের এগুলো হচ্ছে যে ক্যাথোড। ওকে। এখন এইখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে, অনেক বলতে অনেক। ওকে। সো এখন আজকে আর পড়ার মতো এখানে কি আছে?
কোষ বিভব, এগুলো আমরা নেক্সট দিন পড়বো। তড়িৎদ্বার, সক্রিয়তা সিরিজ। এরপরে আমাদের আরো কিছু টাইপের ম্যাথ আছে। ওই ম্যাথটা এক্সামে মাস্ট আসে। এটা হচ্ছে নার্নস্টের ইকুয়েশন। নার্নস্ট ইকুয়েশনের পরে কে আচ্ছা, এরপরে এই চ্যাপ্টার মোটামুটি আমি তো মনে করছিলাম যে সহজেই হয়ে যাবে। মানে চ্যাপ্টার অন্যান্য এই রসায়নের অন্যান্য চ্যাপ্টার থেকে ছোট, বাট এই চ্যাপ্টারের টপিক গুলো একটু মানে উল্টা পাল্টা টাইপের আর কি। আমাদের বিভিন্ন কোষ সম্পর্কে জানতে হবে, ব্যাটারি সম্পর্কে। তারপরে এই ব্যাটারির বিভিন্ন রিয়েকশন আছে। আচ্ছা, এটা এটা হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ধরো আজকে আমরা দেখি কয়েকটি এমসিকিউ প্র্যাকটিস করা যায় কিনা। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আচ্ছা, এখানে চার পাঁচটা এমসিকিউ আজকে প্র্যাকটিস করি। হ্যাঁ, এ- এগুলোর অ্যান্সার বলো দেখে। আচ্ছা ধরো, এটা মানে হ্যাঁ, এখন বলো। এটা হবে লিথিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে লিথিয়াম, কারণ লিথিয়াম সবার উপরে অবস্থিত, সো এটা সবচেয়ে ভালো বিজারক। ওকে, এই পার্টটা। এটা হবে AU3। হ্যাঁ, এটা হচ্ছে অরাম। ওকে, এর পার্টটা। এটা তো সহজ। এটা হবে হাইড্রোক্সিল আয়ন। এটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এরপরে এটা হবে গোল্ড। এটা সবচেয়ে নিচের কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু? হ্যাঁ, এটা হচ্ছে গোল্ড বা অরাম। ওকে, সো এখনো আমাদের বেশ কিছু টপিক বাকি আছে। তো এই এই হাজারি স্যারের বইটা যদি দেখো তাহলে এখনো ম্যাক্সিমাম এমসিকিউ পারবা না। আচ্ছা দাঁড়াও, আরো
আমরা যদি এখানে আরো কয়েকটা এমসিকিউ। ওকে, এখন এখানে খেয়াল করো, জিঙ্কের এই তড়িৎ রাসায়নিক যে তুল্যাঙ্ক কত, আমরা এটা কিভাবে বের করবো এটা? এইটা রাসায়নিক, না, রাসায়নিক তুল্যাঙ্কের সাথে 96,500 গুণন। হ্যাঁ, তো এটা তুমি রাসায়নিক তুল্যাঙ্ক, এটা এটা তুমি কই পাবা? এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার সূত্রটা মনে নাই? এটা কি ছিল? এটা ছিল তুল্য ভর ডিভাইড বাই 96,500। হ্যাঁ, তো এই তুল্য ভর এটা কি হবে? এটা হচ্ছে জিঙ্কের আণবিক ভর ডিভাইড বাই 2, কারণ জিঙ্ক হচ্ছে একটা দ্বিযোজী আয়ন। সো মানে জিঙ্ক যদি তোমার আয়ন হিসেবে থাকে তাহলে এটা 2+, তাহলে এটা তুল্য সংখ্যা হবে 2 ডিভাইড বাই 96,500। সো এখন এই এমসিকিউটা করার জন্য এখন তোমার জিঙ্কের আণবিক ভর মুখস্থ থাকা লাগবে। সো জিঙ্কের আণবিক ভর ডিভাইড বাই 2 ডিভাইড বাই 96,500 দিবা, এটা আসবে। ওকে, সো এখন এইটা এইটা বলো, কার তড়িৎ রাসায়নিক এই যে তুল্যাঙ্ক কার সবচেয়ে বেশি হবে? ওটা খুবই সহজ। তোমার ক্রোমিয়াম। এইটা বের, হ্যাঁ, কার? ক্রোমিয়ামের। না, এটা তোমার ক্রোমিয়ামের কিভাবে হয়, আমি তো এখানে তোমার লিখে দিলাম। তড়িৎ রাসায়নিক এই তুল্যাঙ্ক হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা ডিভাইড বাই 96,500। ওকে, এখন এখানে এখানে খেয়াল করো, এখানে 96,500 তো সবার ক্ষেত্রে কমন। তো যার তুল্য ভর মানে এম ডিভাইড বাই তুল্য সংখ্যা বা তুল্য ভর যার সবচেয়ে বেশি হবে, তারই তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা জেড এর মান সবচেয়ে বেশি হবে না? সো এখন এখানে হ্যাঁ, তোমার তোমার কপারের ক্ষেত্রে এই তুল্য সংখ্যা কত, বা তুমি এগুলা বাদ দাও। এইখানে আমাদের তুল্য ভর মানে হচ্ছে তো এম ডিভাইড বাই তুল্য সংখ্যা। ওকে, সো এখন এখানে তুল্য ভর কার সবচেয়ে বেশি হবে? সিলভারের তো তুল্য সংখ্যা হচ্ছে 1, কপারের 2, এইটার 3, তারপর ক্রোমিয়ামেরও 3। আর এই যে তোমার কপার, আয়রন এবং ক্রোমিয়াম, এরা সবাই হচ্ছে যে 20 থেকে 30-এর মধ্যে। যেমন এই তোমার ক্রোমিয়াম হচ্ছে 24, আয়রন হচ্ছে 26, কপার হচ্ছে 29। তো এরা সবাই 20 থেকে 30-এর মধ্যে। আর সিলভারের এইখানে তোমার সবচেয়ে ভর কার বেশি এখানে? সিলভারের, যেটা সিলভারের ভর হচ্ছে 108। আমরা কালকে অনেকগুলো ম্যাথ করছিলাম, যদি ক্লাসটা দেখে থাকো তাহলে হয়তো দেখছো। সিলভারের ভর হচ্ছে 108। তো সিলভারের ভর 108 ডিভাইড বাই আবার তোমার তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে এই ক্ষেত্রে তুল্য ভর সবচেয়ে এখানে তোমার বেশি হবে সিলভারের। সো সিলভারের যেহেতু এখানে তুল্য ভর সবচেয়ে এখানে যেহেতু বেশি হচ্ছে, সো এর তোমার জেড এর মান বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি হবে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, হ্যাঁ, এখন 6 নম্বরটা বলো দেখি।
বলো। এত টাইম নেওয়া যাবে না তো, এগুলো তো এমসিকিউ। এটা হবে জিঙ্ক। জিঙ্ক? এ কিভাবে জিঙ্ক? বলো দেখে, জিঙ্ক এটা কিভাবে অ্যান্সার হলো? এ পারবা না বলতে? যে তুমি অ্যান্সারটা কিভাবে যে বের করছো সেটা বলো। অ্যান্সার বার করছি হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ থেকে। না না, সক্রিয়তা সিরিজের সাথে এইখানে কি কোনো সম্পর্ক আছে? এগুলো ম্যাথ, তো সক্রিয়তা সিরিজের সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো শুধু ফ্যারাডের সূত্র থেকে, ফ্যারাডের সূত্র তো আমরা এই গত 2 ক্লাস মিলে তো করলাম, কালকেও করছি, এর আগে আমরা ফ্যারাডের সূত্র তো শিখছিলাম। এখানে সক্রিয়তা সিরিজের এর সাথে তো এর কোনো সম্পর্ক নাই। আমরা সক্রিয়তা সিরিজ তো আজকে শিখলাম, আর এগুলো তো ফ্যারাডের সূত্র, যে কত ফ্যারাডে বিদ্যুৎ দিলে কোন মৌলের কত মোল জমা হবে, আমরা তো এগুলো আগেই শিখছিলাম। এগুলো তো সক্রিয়তা সিরিজের সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো মনে নাই যে এখন এইখানে আমি যদি অ্যালুমিনিয়াম দেই, যে অ্যালুমিনিয়াম আয়ন থেকে তো আমার 3টা ইলেকট্রন গ্রহণ করে এখানে অ্যালুমিনিয়াম ধাতু হয়েছে, তো এখানে 1 মোল অ্যালুমিনিয়ামের এই জন্য এখানে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 3। হ্যাঁ, এখানে 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। So, এইগুলোর সাথে সক্রিয়তা সিরিজ কেন ইয়ে করতেছে তো? এখন এইখানে 1 ফ্যারাডে বিদ্যুৎ আমি যদি দেই, তো 1 মোল জিঙ্ক এখানে জমা করার জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 1 মোল জিঙ্ক জমা করার জন্য? 2 মোল। না না, আমি বললাম যে 1 মোল জিঙ্ক জমা করার জন্য কত ফ্যারাডে ও, বিদ্যুৎ লাগবে। 2 2। হ্যাঁ, এটা হচ্ছে 2 ফ্যারাডে। আবার অ্যালুমিনিয়ামের জন্য 3 ফ্যারাডে, আবার ক্যালসিয়ামের জন্য 2 ফ্যারাডে, এবং পটাশিয়ামের জন্য 1 ফ্যারাডে, কারণ এদের মানে এদের যোজনী যত করে আর কি, তো এদের 1 মোল জমা করার জন্য অত ফ্যারাডে করে বিদ্যুৎ দরকার। সো এখন 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে জিঙ্কের এখানে কত মোল জমা হবে বলো তো? 0.5। হ্যাঁ, এটা হচ্ছে এর জমা হবে 1/2 মোল। অ্যালুমিনিয়ামের? এর হবে 0.33। হ্যাঁ, এটা হবে 1/3। তারপর এইখানে তোমার ক্যালসিয়ামেরও হবে 1/2 মোল, আর একমাত্র পটাশিয়ামের হবে 1 মোল। তো বুঝছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তো এখন এখানে কে সবচেয়ে এখানে বেশি পরিমাণে এই সঞ্চিত হবে? পটাশিয়াম। হ্যাঁ, এখানে আছে পটাশিয়াম। ওকে, এরপরটা বলো। এটা হবে 2 ফ্যারাডে। হ্যাঁ, এটা 2 ফ্যারাডে। সহজ এটা, এরপরেরটা। সহজ তো এখানে কোন সূত্র হবে? 8 নাম্বারটা এখানে কোন সূত্র দিয়ে এটা করা লাগবে? এটা তো সহজ। এটা হচ্ছে Q = I T। আই হচ্ছে 5 এম্পিয়ার, টি হচ্ছে তোমার 30 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 150 কুলম্ব।
হুম। এর পরেরটা। এটা হবে 1 ফ্যারাডে। হ্যাঁ, এটা 1 ফ্যারাডে। আর এই দুইটা ম্যাথ, এই দুইটা হচ্ছে ম্যাথ এগুলা, এই দুইটা কালকের ক্লাসটা ভালোভাবে করার পরে এই দুইটা করতে পারবে। এখন কালকের ক্লাস যদি ভালোভাবে না করো, এই দুইটা এখন পারবা না। তো কালকের ক্লাসটা করে এই দুইটা এমসিকিউ সলভ করবা, প্লাস আরো আরো বইয়ে দেখবা যে আরো অনেকগুলো ম্যাথ আছে এমসিকিউ এর মধ্যে, সো এগুলো সলভ করবা। তো আগে ফ্যারাডের সূত্র একদম যাতে ভালোভাবে ক্লিয়ার থাকে, কালকে সব ম্যাথ করে দেওয়া হয়েছে অনেক টাইপের, এগুলা এগুলো আবার প্র্যাকটিস করবা নিজে নিজে। তো ঠিক আছে আজকে। আচ্ছা।